নমস্কার। আজকের এই আলোচনায় আপনাদের স্বাগতম। আজকের বিষয় মনোবিজ্ঞানের ভূমিকা। এই আলোচনায় থাকবে মনোবিজ্ঞানের সংজ্ঞা, স্বরূপ ও ক্ষেত্র। নিবেদনে ফিল ফর ফিলসফি। আমাদের চারপাশে অনেকেই আছেন যারা মনে করেন মনোবিজ্ঞান মানে অন্যের মন পড়তে পারা, মানে এক ধরনের রহস্যময় ক্ষমতা আর কি। হা হা, ঠিক, যেন কোনো জাদুমন্ত্র। কিন্তু মনোবিজ্ঞান কি সত্যিই তাই? আজকে আমরা দেখব মনোবিজ্ঞান কিভাবে এই মন পড়ার ধারণা থেকে বেরিয়ে এসে নিজেকে একটা বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য রীতিমতো লড়াই করেছে। আমাদের হাতে থাকা কিছু একাডেমিক সোর্স ঘেঁটে আমরা এই বিষয়টির গভীরে যাওয়ার চেষ্টা করব। এটা দারুণ একটা বিষয়, কারণ মনোবিজ্ঞানের গল্পটা হলো তার নিজের পরিচয় খোঁজার গল্প। একসময় যা ছিল আত্মার আলোচনা, তা আজ মানুষের আচরণ আর মানসিক প্রক্রিয়া বোঝার এক জটিল বিজ্ঞান। আর এই আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব মনোবিজ্ঞানের আসল স্বরূপটা কি এবং কেন এটা আমাদের দৈনন্দিন জীবনকে বোঝার জন্য এতটা জরুরি। একদম, চলুন শুরু করা যাক। চলুন তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। সাইকোলজি শব্দটা তো এসেছে দুটো গ্রিক শব্দ থেকে, সাইকি আর লোগস। হ্যাঁ, সাইকি মানে আত্মা বা মন, আর লোগোস মানে হলো জ্ঞান বা আলোচনা। মানে আত্মার জ্ঞান। কিন্তু আত্মা তো আর ল্যাবরেটরিতে মাপা যায় না। তাহলে আধুনিক মনোবিজ্ঞান ঠিক কী নিয়ে কাজ করে? ঠিক এই কারণেই মনোবিজ্ঞানীরা আত্মা বা মন এই শব্দগুলো থেকে একটু সরে এসেছেন। তারা আরও নির্দিষ্ট তিনটি জিনিসের উপর জোর দিয়েছেন। কি কি সেগুলো? আচরণ মানে বিহেভিয়ার, অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সেস এবং মানসিক প্রক্রিয়া অর্থাৎ মেন্টাল প্রসেসেস। এই তিনটিই হলো আধুনিক মনোবিজ্ঞানের ভিত্তি। আচ্ছা, আচরণ বলতে তো আমরা বুঝি হাঁটা চলা, কথা বলা, এইসব। কিন্তু এর বাইরেও কি কিছু আছে? অবশ্যই, যা বাইরে থেকে দেখা যায়, যেমন কথা বলা, সেটা হলো ওভার্ট বা প্রকাশ্য আচরণ। কিন্তু এর পাশাপাশি কোভার্ট বা গোপন আচরণও আছে। যেমন ধরুন, একজন দাবা খেলোয়াড় যখন মনে মনে পরবর্তী চালের কথা ভাবছেন। ও আচ্ছা, সেটা তো বাইরে থেকে বোঝার উপায় নেই। সরাসরি উপায় নেই। হয়তো তার সামান্য মাংসপেশির কাঁপুনি আমরা দেখতে পারি, কিন্তু তার ভেতরের চিন্তার প্রক্রিয়াটা সরাসরি দেখতে পাই না। মনোবিজ্ঞান এই দুটোই বোঝার চেষ্টা করে। আর অভিজ্ঞতা, এটা তো যার যার তার ব্যাপার, তাই না? এটা তো আর আরেকজন বুঝতে পারবে না। একদম। অভিজ্ঞতা বিষয়টা পুরোপুরি সাবজেক্টিভ বা আত্মগত। সোর্সগুলোতে একটা চমৎকার উদাহরণ আছে। কি রকম? ধরুন, গরমের দিনে একটা ভিড় বাসে করে যেতে হচ্ছে। অভিজ্ঞতাটা নিশ্চয়ই খুব একটা সুখকর নয়। একেবারে না। কিন্তু যদি জানা যায় যে এই বাসটা বন্ধুদের সাথে পিকনিকে যাওয়ার জন্য ভাড়া করা হয়েছে, তাহলে ওই একই ভিড় আর গরম ততটা গায়ে লাগবে না। অর্থাৎ পরিস্থিতি এক হলেও আমাদের ভেতরের অবস্থা আর বাইরের প্রেক্ষাপট মিলিয়ে অভিজ্ঞতাটা পুরোপুরি বদলে যেতে পারে। বাহ, দারুণ উদাহরণ। কিন্তু আমার কাছে সবচেয়ে চমকপ্রদ লাগছে মানসিক প্রক্রিয়ার ধারণাটা। বিশেষ করে মস্তিষ্ক আর মনের মধ্যে যে পার্থক্যের কথা সোর্সগুলোতে বলা হয়েছে। 1 মিনিট, আমি এখানে একটু থামতে চাই। হ্যাঁ, বলুন। সোর্সগুলো বলছে যে আমার মস্তিষ্ক আর আমার মন এক জিনিস নয়। এটা তো একটা বিশাল ব্যাপার। এটা আমাকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এটা মনোবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত একটি ধারণা। মস্তিষ্ক ছাড়া মন থাকতে পারে না, এটা ঠিক। কিন্তু মন মস্তিষ্কের চেয়েও বেশি কিছু। মনের কোনো নির্দিষ্ট শারীরিক অবস্থান নেই। সোর্সগুলোতে কিছু অবিশ্বাস্য কেস স্টাডি আছে। যেমন, কিছু রোগীর মস্তিষ্কের যে অংশ দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করে, মানে অক্সিপিটাল লোবস, সেটা অস্ত্রোপচারে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে তো তারা অন্ধ হয়ে যাওয়ার কথা। সেটাই তো কথা। কিন্তু তা সত্ত্বেও তারা চোখের সামনে রাখা কোনো আলোর অবস্থান প্রায় নির্ভুলভাবে বলতে পারতেন, যদিও তারা নিজেরা বলতেন যে তারা কিছুই দেখতে পাচ্ছেন না। তার মানে তাদের মস্তিষ্ক দেখছে না, কিন্তু তাদের মন ঠিকই তথ্যটা পাচ্ছে। অবিশ্বাস্য। ঠিক তাই। আরেকটি উদাহরণ হল ফ্যান্টম লেম্ব। একজন অ্যাথলিটের মোটরসাইকেল দুর্ঘটনায় হাত বাদ যাওয়ার পরেও তিনি সেই ইল্লাদা হাতের অস্তিত্ব অনুভব করতেন। এমনকি সেই হাতে চুলকানি অনুভব করতেন, তাই না? একদম। এই ঘটনাগুলোই প্রমাণ করে যে আমাদের চেতনা বা অভিজ্ঞতা শুধু মস্তিষ্কের নিউরনের কার্যকলাপের যোগফল নয়। মন যেন মস্তিষ্কের হার্ডওয়্যারে চলা এক জটিল সফটওয়্যার।
তাহলে সোর্সগুলো যা বলছে তা হলো আমাদের চেতনা বা আমি অনুভূতিটা শুধু মস্তিষ্কের ভেতরের কিছু কেমিক্যালের যোগফল নয়, এটা তার চেয়েও জটিল কিছু। এই ধারণাটাই তো দর্শন আর বিজ্ঞানের অনেক পুরনো বিতর্ককে নতুন করে উস্কে দেয়। একদম। আর এই জটিলতার কারণে মনোবিজ্ঞানের পরিচয় নিয়ে একটা টানাটানি সবসময় ছিল এবং এখনও আছে। কিরকম টানাটানি? এই যে মনোবিজ্ঞান আসলে কি? এটা কি পদার্থবিদ্যা বা রসায়নের মতো একটি প্রাকৃতিক বিজ্ঞান, নাকি সমাজবিদ্যা বা ইতিহাসের মতো একটি সামাজিক বিজ্ঞান? অনেক বিশ্ববিদ্যালয়ে তো এটা কলা এবং বিজ্ঞান দুটো বিভাগেই পড়ানো হয়। ঠিক এই কারণ এই দুটো পরিচয় নিয়েই মনোবিজ্ঞান সমান্তরালভাবে এগিয়েছে। ব্যাপারটা একটু সহজ করে বললে কেমন হয়? তাহলে একদিকে মনোবিজ্ঞান চেষ্টা করছে ফিজিক্সের মতো হতে, একটা নিয়ম বের করো, নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা করো আর ভবিষ্যৎবাণী করো। যেমন কতটা চাপ দিলে একজন মানুষের কাজে ভুল করার সম্ভাবনা বেড়ে যায়, এটা ল্যাবে পরীক্ষা করা সম্ভব। এই মডেলটাকে বলা হয় হাইপোথেটিকো ডিডাকটিভ মডেল। আর অন্যদিকে মনোবিজ্ঞান ইতিহাসের মতো হতে চাইছে, একটা নির্দিষ্ট ঘটনাকে তার পুরো প্রেক্ষাপট দিয়ে বোঝার চেষ্টা করছে। এখানে ধরে নেওয়া হয় যে মানুষের আচরণের পেছনে কোনো একটা নির্দিষ্ট কারণ নেই, বরং অনেকগুলো কারণ একসাথে কাজ করে। সোর্সের রঞ্জিতা শবনমের গল্পটা এখানে খুব প্রাসঙ্গিক, তাই না? একদম। গল্পটা মনে আছে আপনার? হ্যাঁ, রঞ্জিতা আর শবনম একই গ্রামের বাসিন্দা হলেও দুজনের স্বভাব ছিল একেবারে ভিন্ন। রঞ্জিতা খুব মিশুকে, খেলাধুলা ভালোবাসে, আর শবনম বেশ লাজুক, ঘরকোনো টাইপের। ঠিক। কিন্তু গ্রামের এক ভয়াবহ বন্যার সময় যখন শবনমের পরিবার রঞ্জিতার বাড়িতে আশ্রয় নেয়, তখন এই দুজন সম্পূর্ণ ভিন্ন স্বভাবের মেয়ের মধ্যে এক গভীর বন্ধুত্ব তৈরি হয়। এখন কোনো বৈজ্ঞানিক সূত্র দিয়ে কিন্তু এই বন্ধুত্বের কারণ ব্যাখ্যা করা যাবে না। এটা বুঝতে হলে তাদের সামাজিক পরিস্থিতি, সংকটময় অবস্থা, একে অপরের প্রতি নির্ভরশীলতা, এই সব কিছুকে বিবেচনায় আনতে হবে। এখানেই মনোবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের রূপ নেয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, পরিস্থিতি কি মানুষকে পুরোপুরি বদলে দেয়, নাকি তার ভেতরের আসল চরিত্রটা বের করে আনে? সোর্সগুলো কি এই বিষয়ে কিছু বলে? এটা একটা চমৎকার প্রশ্ন। সোর্সগুলো সরাসরি উত্তর না দিলেও এটাই ইঙ্গিত করে যে পরিস্থিতি আমাদের ভেতরের সম্ভাবনাগুলোকে প্রকাশ করার সুযোগ করে দেয়। রঞ্জিতার পরোপকারী মনোভাব বা শবনমের মানিয়ে নেওয়ার ক্ষমতা হয়তো তাদের ভেতরে আগে থেকেই ছিল। বন্যার ওই সংকটময় পরিস্থিতি সেটাকে বাইরে বের করে এনেছে। একদম। তার মানে আমরা সবাই নিজেদের জীবনে প্রতিনিয়ত এসব মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের এই সাধারণ জ্ঞানের সাথে মনোবিজ্ঞানের পার্থক্যটা ঠিক কোথায়? মূল পার্থক্যটা হলো সাধারণ জ্ঞান প্রায়ই হাইন্ডসাইট বায়াসের উপর নির্ভর করে। হাইন্ডসাইট বায়াস মানে ঘটনা ঘটে যাওয়ার পর আমরা এমনভাবে ব্যাখ্যা করি যেন আমরা আগে থেকেই জানতাম এটাই হবে। যেমন ধরুন, কোনো বন্ধু যদি দূরে চলে যায়, সম্পর্কটা টিকবে কিনা তা নিয়ে দুটো উল্টো প্রবাদ আছে। হ্যাঁ, একটা হলো চোখের আড়াল মানে মনের আড়াল, আর আরেকটা হলো দূরত্ব ভালোবাসা বাড়ায়। সম্পর্কটা ভেঙে গেলে আমরা প্রথমটা বলি, আর টিকে গেলে দ্বিতীয়টা। ঠিক একদম। মনোবিজ্ঞান শুধু ঘটে যাওয়া ঘটনার ব্যাখ্যা দেয় না, বরং কোন পরিস্থিতিতে কি ঘটতে পারে তার ভবিষ্যৎবাণী করার চেষ্টা করে। আর এখানে ক্যারল ডুয়েকের ক্লাসিক গবেষণাটির কথা আসে। হ্যাঁ, এটা নিয়ে কথা বলা যাক। তিনি এমন কিছু শিশুদের নিয়ে কাজ করছিলেন যারা কঠিন অঙ্ক দেখলেই সহজে হাল ছেড়ে দিত। সাধারণ জ্ঞান কি বলে? এদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সহজ সহজ অঙ্ক দেওয়া উচিত, তাই না? যাতে তারা সফল হয় এবং তাদের ভয় কেটে যায়। ঠিক, কিন্তু ডুয়েকের গবেষণা বলছে ঠিক তার উল্টোটা। এটা তো আমাদের সাধারণ ধারণার একেবারে বিপরীত। কিরকম? আমরা ভাবি বাচ্চাদের আত্মবিশ্বাস বাড়াতে হলে তাদের সফল হতে দেওয়া উচিত, কিন্তু এই গবেষণা বলছে তাদের ব্যর্থ হতে শেখানোটা আরও বেশি জরুরি। যদি তারা মনে করে যে চেষ্টার মাধ্যমেই সফল হওয়া সম্ভব। একদম। ডুয়েক একদল শিশুকে শুধু সহজ সমস্যা দেন না, ঠিক তা নয়, মানে একদলকে সহজ ও কঠিন দু ধরনের সমস্যাই দেন। আর অন্য দলকে শুধু সহজ সমস্যা। হ্যাঁ, যে দলকে কঠিন সমস্যা দেওয়া হয়েছিল তাদের ব্যর্থ হলে বোঝানো হতো যে এটা তাদের মেধার অভাব নয়, বরং চেষ্টার অভাবের কারণে হয়েছে। আর ফলাফল? প্রশিক্ষণের শেষে দেখা গেল যে শিশুরা ব্যর্থতার মুখোমুখি হয়েছিল এবং ব্যর্থতাকে চেষ্টার অভাব হিসেবে দেখতে শিখেছিল, তারাই ভবিষ্যতে কঠিন সমস্যার সমাধানে অনেক বেশি উপর দেখিয়েছে।
এই ইনসাইটটা কিন্তু সাধারণ জ্ঞান দিয়ে পাওয়া সম্ভব ছিল না। এই যে মনোবিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান হবে নাকি সামাজিক বিজ্ঞান হবে, এই বিতর্কটা শুধু তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এর কারণেই তো মনোবিজ্ঞানের ভেতরে বিভিন্ন দল বা স্কুল অফ থট তৈরি হয়েছিল। ঠিক তাই, যাদের মধ্যে রীতিমতো আদর্শের লড়াই চলত। এর শুরুটা হয়েছিল জার্মানির লাইপজিগে 1879 সালে উইলহেলম ভুন্টের হাত ধরে। হ্যাঁ, তিনি প্রথম মনোবিজ্ঞানের ল্যাবরেটরি তৈরি করেন। তার লক্ষ্য ছিল মনের গঠন বা স্ট্রাকচার বিশ্লেষণ করা, অনেকটা রসায়নবিদরা যেমন অণুর গঠন বিশ্লেষণ করেন সেভাবে। এর কিছুদিন পরেই তো আমেরিকান মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস বললেন, মনের গঠন বিশ্লেষণ করে কি হবে, আমাদের বরং দেখা উচিত মন কিভাবে কাজ করে। মানে কিভাবে আমাদের পরিবেশের সাথে খাপ খাওয়াতে সাহায্য করে। এইটাই হলো ফাংশনালিজম। এই বিতর্কগুলো যখন চলছিল তখনই মঞ্চে এলেন জন বি ওয়াটসন এবং বললেন, এই মন, চেতনা এসব দেখাই যায় না, মাপাও যায় না। যা দেখা যায় না তা বিজ্ঞান নয়। মনোবিজ্ঞানের একমাত্র বিষয় হওয়া উচিত পর্যবেক্ষণযোগ্য আচরণ বা বিহেভিয়ারিজম। কিন্তু এটা শুনতে খুব যান্ত্রিক লাগছে। তাহলে কি মানুষের ইচ্ছা, আবেগ বা স্বপ্নের কোনো মূল্যই নেই? সবকিছুই কি শুধু বাইরের আচরণ? আপনার প্রশ্নটাই বিহেভিয়ারিজমের সবচেয়ে বড় সমালোচনা। আর ঠিক এই সময়েই সিগমন্ড ফ্রয়েড এসে পুরো আলোচনাটাকে ঘুরিয়ে দিলেন। তিনি তো বললেন, আপনারা যা দেখতে পাচ্ছেন তা তো কিছুই না। আসল চালিকা শক্তি তো লুকিয়ে আছে আমাদের অচেতন মনে। আমাদের অনেক আচরণের কারণ আমরা নিজেরাও জানি না। ওয়াটসন যা কিছু বাদ দিতে চেয়েছিলেন, ফ্রয়েড ঠিক সেগুলোর ওপরেই সবথেকে বেশি জোর দিলেন। বাহ, এটা তো রীতিমতো আদর্শের সংঘাত। একদিকে বলা হচ্ছে শুধু বাইরের আচরণই সব, অন্যদিকে বলা হচ্ছে ভেতরের অদৃশ্য জগৎটাই আসল। এই সংঘাতের পর আসে মানবতাবাদী মনোবিজ্ঞান, মানে হিউম্যানিস্টিক সাইকোলজি, কার্ল রজার্স আর আব্রাহাম ম্যাজলোর হাত ধরে। তারা বললেন, মানুষ যন্ত্রও নয়, আবার অচেতন মনের পুতুলও নয়। মানুষের স্বাধীন ইচ্ছা আছে এবং সে নিজে বিকশিত হতে চায়। একদম। এরপর আসে জ্ঞানীয় মনোবিজ্ঞান বা কগনিটিভ সাইকোলজি, যা মনকে একটা কম্পিউটারের মতো তথ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা হিসেবে দেখতে শুরু করে। এভাবেই মনোবিজ্ঞান বারবার নিজেকে ভেঙে নতুন করে গড়েছে। তার মানে মনোবিজ্ঞানের জ্ঞান এখন শুধু তাত্ত্বিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নেই, জীবনের প্রায় সব ক্ষেত্রেই এর প্রয়োগ হচ্ছে। যেমন স্পোর্টস সাইকোলজি, হ্যাঁ, যা খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা বাড়াতে সাহায্য করে, বা ফরেনসিক সাইকোলজি, যা অপরাধ তদন্তে সাহায্য করে, কিংবা অর্গানাইজেশনাল সাইকোলজি, যা কর্মক্ষেত্রে কর্মীদের কাজের পরিবেশ উন্নত করতে কাজ করে। এর পরিধি এখন অনেক বিস্তৃত। তবে এখানে একটা সাধারণ ভুল ধারণা দূর করা দরকার। মনোবিজ্ঞানী আর মনোরোগ বিশেষজ্ঞের মধ্যে পার্থক্যটা ঠিক, এটা অনেকেই গুলিয়ে ফেলেন। সহজভাবে বললে কিভাবে বোঝানো যায়? সহজভাবে বললে, একজন মনোবিজ্ঞানের সাইকোলজিতে ডক্টরেট বা মাস্টার্স ডিগ্রি থাকে। তিনি মূলত কথা বলে বা থেরাপির মাধ্যমে মানসিক সমস্যার সমাধান করেন, যাকে আমরা সাইকোথেরাপি বলি। আর মনোরোগ বিশেষজ্ঞ? অন্যদিকে একজন মনোরোগ বিশেষজ্ঞর একটি মেডিকেল ডিগ্রি বা এমডি থাকে। তিনি একজন ডাক্তার এবং মানসিক রোগের চিকিৎসার জন্য ঔষধ প্রেসক্রাইব করতে পারেন। আচ্ছা, আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার যে মনোবিজ্ঞান কোনো রহস্যময় মন পড়ার কৌশল নয়, বরং এটা মানব আচরণ, অভিজ্ঞতা এবং মানসিক প্রক্রিয়াকে বোঝার একটি গভীর এবং জটিল বিজ্ঞান, যা আমাদের সাধারণ বিশ্বাসকে চ্যালেঞ্জ করে এবং জীবনের নানা সমস্যার সমাধানে বাস্তবসম্মত পথ দেখায়। সবশেষে আপনি একটি গভীর চিন্তার বিষয় যোগ করতে চেয়েছিলেন। হ্যাঁ, সোর্সগুলোতে সাইকোনিউরো ইমিউনোলজি নামে একটি নতুন শাখার কথা বলা হয়েছে। এই শাখাটি মন, মস্তিষ্ক এবং শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার মধ্যে সরাসরি যোগসূত্র নিয়ে কাজ করে। মন আর রোগ প্রতিরোধ ব্যবস্থা, মানে ইমিউন সিস্টেম। হ্যাঁ, গবেষণায় দেখা গেছে যে পজিটিভ ভিজুয়ালাইজেশনের মতো মানসিক কৌশল ব্যবহার করে শরীরের জৈবিক প্রক্রিয়াতেও পরিবর্তন আনা সম্ভব। যেমন একটি গবেষণায় ব্লকেজ থাকা ধমনীর রোগীদের কল্পনা করতে বলা হয়েছিল যে তাদের ধমনীর মধ্য দিয়ে রক্ত অবাধে প্রবাহিত হচ্ছে। অবিশ্বাস্যভাবে দেখা গেছে যে এই মানসিক অনুশীলনের পর তাদের ধমনীর ব্লকেজের মাত্রা সত্যিই কমে গেছে। এটা তো অবিশ্বাস্য। তার মানে আমাদের মন শুধুমাত্র আমাদের অনুভূতিকেই নিয়ন্ত্রণ করে না, আমাদের শরীরের কোষকেও প্রভাবিত করতে পারে। ঠিক তাই। আর এখানেই আমার শেষ প্রশ্নটা।
আমাদের মন যদি নিজের শরীরকে এতটা গভীরভাবে প্রভাবিত করতে পারে তাহলে ব্যক্তিগত স্বাস্থ্য এবং সামাজিক সুস্থতার ক্ষেত্রে এর বৃহত্তর সম্ভাবনাগুলো কি হতে পারে যা আমরা হয়তো এখনও আবিষ্কারই শুরু করিনি। Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.